বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ সাগর আহমেদ, কুড়িগ্রাম সরকারি কলেজ বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তো আজকে একজন আদর্শ লিডার বা একজন আদর্শ নেতা হওয়া কেমনে এটা হবো আমরা, এই বিষয়ে কিছু আলোচনা হবে। আপনারা সাথেই থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকের টপিকটা হচ্ছে যে একজন দক্ষ লিডার কিভাবে হবে বা একজন আদর্শ নেতা হওয়ার কিছু বৈশিষ্ট্য। দেখেন, একটা কথা সবসময় আপনাকে মনে রাখতে হবে যে মূল মন্ত্র একটাই, যে নেতা, একজন আদর্শ লিডার হওয়ার মূল মন্ত্রটা কি? যে মূল মন্ত্রটা হচ্ছে নেতা সেই যে পথ দেখায়। যে কি দেখায়? পথ দেখায়, আগে চলার নয়। আগে চলার নয়। তো বন্ধুরা, এই কথাটার মানে হচ্ছে যে নেতা এমন হবে যে আপনাদেরকে পথ দেখাবে, যে আপনি সঠিক পথে যাচ্ছেন নাকি ভুল পথে যাচ্ছেন, আপনাকে এটা দিক নির্দেশনা দেবে। নেতা ওই রকম নেতা হওয়া যাবে না যে আপনি ভুলের মধ্যে আসেন নিজেও, আবার আপনার যে যে নিচে যারা থাকবে আপনার আন্ডারে তাদেরকে আপনি ভুল পথে নিয়ে যাবেন। আপনার কাজ হবে কি, যে সঠিক পথটা দেখানো। তো সবাই চায় যে একজন আদর্শ লিডার হয়, কারণ একজন আদর্শ লিডার হলে মানুষ তাকে সম্মান করবে, এটা সবাই চায়। তো কিভাবে হবে আমরা সেটা শুরু করতেছি, আপনারা সাথেই থাকেন, দেখেন। আচ্ছা, তো মূল মন্ত্রটা হচ্ছে যে নেতা সেই যে পথ দেখায়, আগে চলার নয়। তো নেতা হওয়ার গেলে, একজন আদর্শবান যদি নেতা আপনি হতে চান, তো আপনাকে কয়েকটা বৈশিষ্ট্য লাগবে আপনার। এক নম্বরে সেটা হচ্ছে যে দেখেন, সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম। আপনাকে একজন আদর্শ নেতা হতে গেলে অবশ্যই দেশকে ভালোবাসতে হবে। আপনি যদি নিজের দেশকেই ভালো না বাসেন, তাহলে কেমনে আপনি একজন আদর্শবান নেতা হবেন? দেশের জন্য কাজ করতে হবে আপনাকে। তারপরে যেটা সেটা হচ্ছে দেখেন, যে এখানে ব্যক্তিত্ব, যে আপনাকে এটা লাগবে, ব্যক্তিত্ব ও গুণাবলী। ব্যক্তিত্ব ও গুণাবলী। তো একজন আদর্শ নেতা হওয়ার জন্য আপনাকে নিজের ব্যক্তিত্ব এবং নৈতিক গুণাবলী অর্জন করতে হবে। আপনি যদি নিজের মধ্যে এই ব্যক্তিত্বটা আনতে না পারেন, তাহলে কিন্তু একজন আদর্শ নেতা হতে পারবেন না। তার মধ্যে নৈতিক গুণাবলী আপনার মধ্যে থাকা লাগবে। নৈতিক গুণাবলী মাস্ট, এটা থাকতেই হবে। একজন আদর্শ নেতা হওয়ার জন্য আপনাকে নৈতিক গুণাবলীটা অর্জন করতেই হবে। আরেকটা, এটা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা, এটা কেন বললাম যে দেশপ্রেম প্রথমে কেন বললাম? আমি ব্যক্তিত্ব গুণাবলীটা আগে দিতে পারতাম, কেন দিলাম না? কারণ একজন মানুষ নেতা হওয়ার পিছনে তার কিন্তু দেশপ্রেমটা অবশ্যই আগে লাগবে, তারপরে নিজের ব্যক্তিত্ব এবং গুণাবলী অর্জন করবে, তারপরে যোগাযোগ ব্যবস্থা। কারণ একজন নেতা হওয়ার ক্ষেত্রে আপনার আন্ডারে যত লোক থাকবে, তো তাদের সাথে আপনার যে যোগাযোগটা ঠিক না হয়, তাদের সাথে যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক না হয়, তাহলে তো আপনি একজন ভালো নেতা হবেন না। তাদের তাদের সাথে আপনাকে ভালোভাবে চলাফেরা করতে হবে, তাদের বিপদ আপদে আপনাকে যাইতে হবে, তাদের সমস্যা বুঝতে হবে। যদি আপনি এটা করেন, তাহলে একজন ভালো নেতার বৈশিষ্ট্য হিসেবে এটা আপনি একটা দায়িত্ব হিসেবে পালন করবেন, তখনই একজন ভালো নেতা হতে পারবেন। আরেকটা বিষয়, যে 3 নম্বরে গেল যে যোগাযোগ ব্যবস্থা, 4 নম্বর দেখো যে হচ্ছে চাপ সামলানো। চাপ সামলানো, দেখো চাপ সামলানো এই জিনিসটা আপনাকে মাস্ট বি, এই জিনিসটা, এই গুণাবলীটা
আপনাকে অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে। এই অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য এবং যে কোনো বিপদ মোকাবেলা করার জন্য আপনাকে এটা করতে হবে। চাপ সামলানো, যে কোনো চাপ, যে কোনো সময়ে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা সমাধান করার আপনার অ্যাবিলিটি থাকতে হবে। এই চাপ সামলানোটা অনেক ইম্পর্টেন্ট। যে সে নেতা কিন্তু এটা করতে পারে না। একজন আদর্শ নেতার কিন্তু বৈশিষ্ট্য এইসবই হয় যে দেশপ্রেম হতে হয়, ব্যক্তিত্ব গুণাবলী তার মধ্যে থাকতে হবে, যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, চাপ সামলানোর ক্ষমতা থাকতে হবে এবং 5 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নিজের জ্ঞান বাড়ানো। তো 1 নম্বরে গেল কি দেশপ্রেম, 2 নম্বর ব্যক্তিত্ব গুণাবলী, 3 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, 4 নম্বর চাপ সামলানো, 5 নম্বর যেটা আসতেছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে একজন ভালো লিডার হতে গেলে এটা আপনাকে লাগবে। কারণ যদি আপনি লিডার আপনি হতে যাচ্ছেন কিন্তু আপনি যদি পড়ালেখা না জানেন, ভালো জ্ঞান না থাকে, আপনি যদি ভালো মন্দ বিচার করতে না পারেন তাহলে তো আপনার নেতা হওয়ার কোনো মানেই হয় না। তো আপনি একজন ভালো নেতার ক্ষেত্রে নিজের জ্ঞানকে বাড়াবেন। যে জ্ঞানটা আসে দরকার হলে আপনি যে জিনিসটা জানেন না আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন। নিজের জ্ঞানটা আপনি বাড়াবেন। এই নিজের জ্ঞান আপনাকে অবশ্যই কী করতে হবে, বাড়াতে হবে। আর এই ব্যক্তিত্ব গুণাবলীর মধ্যে আমি আরেকটা বলে রাখি যে নিজেকে কন্ট্রোল করতে হবে। যে কোনো পরিস্থিতি হুট করে মাথা গরম করা যাবে না। যে কোনো পরিস্থিতি সুন্দর সাবলীলভাবে ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে যাতে কারো কোনো সমস্যা না হয় বা আপনার বিরুদ্ধে কেউ যেন কোনো খারাপ বা বাজে মন্তব্য করতে না পারে। আপনি সুন্দর মস্তিষ্কে ঠান্ডা ব্রেন দিয়ে সব কিছু করবেন। তো আরেকটা হচ্ছে আমি যেটা বলবো যে আপনার ডিসিপ্লিন, আপনার শৃঙ্খলা, আপনার এই যে এখানে আছে দেশপ্রেম, ব্যক্তিত্ব গুণাবলী, যোগাযোগ ব্যবস্থা, চাপ সামলানোর ক্ষমতা, নিজের জ্ঞানটা বাড়ানো, এরপরে যেটা আসতেছে যে শৃঙ্খলা, এটাকে আমি ট্রিপল স্টার দিলাম। কারণ আপনার জীবনে যদি ভালো কিছু করতে চান, শুধু একজন নেতার ক্ষেত্রে না, প্রতিটা মানুষের ক্ষেত্রে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা শৃঙ্খলা লাইফ, একটা শৃঙ্খলা জীবন গড়তে হবে। এই শৃঙ্খলার মধ্যে কি কি পড়ে? আপনার এখানে চাল চলন, শৃঙ্খলার মধ্যে আপনার চলাফেরা করেন, শৃঙ্খলার মধ্যে আপনার কি চলাফেরা, আপনার ড্রেস আপ, আপনি কোন স্টাইলে হেয়ার কাট করতেছেন। আপনি যদি উল্লুক মার্কে হেয়ার কাট করেন তাহলে আপনার যে আন্ডারে যারা থাকবেন আপনার নেতা কি যে আপনাকে দেখে মানুষ শিখবে। তো আপনার চলাফেরায় যদি হয় উল্লুক মার্কা ভাল্লুক মার্কা তাহলে তো হবে না। আপনার চলাফেরার মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে, আপনার পোশাক, ড্রেস আপ, আপনার খাওয়া দাওয়া, চাল চলন, আপনার একটা যে নিয়মিত রুটিন, এটার মাধ্যমে কি ডিসিপ্লিন শৃঙ্খলা থাকতে হবে অবশ্যই। কারণ আপনাকে দেখেই কিন্তু শিখবে। আপনি যেভাবে চলাফেরা করবেন আপনার আন্ডারে যারা থাকবে আপনাকে দেখেই কিন্তু সেটা শিখবে। আপনি যদি হন রাগী স্বভাবের, একটা রিক্স ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে ধরেন আপনি হসপিটালে গেলে তো ওখানে ডক্টরের অভাব, ধরেন যে যেরকম রোগী বা পেশেন্ট ওখানে যায় ওই রকম সার্ভিস নাই। তো একটা দেখতেছেন যে আপনার ইমার্জেন্সি একটা রোগী, ওর মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে অনেক, তো দেখতেছেন যে অনেক ব্লিডিং হচ্ছে কিন্তু আপনার সামান্য একটু হাত কাটা গেছে। তো আপনি যা কি করলেন যে ওই ডক্টর যে ওখানে গেছে ওখানে যা ডিরেক্ট চিল্লাচিল্লি করতেছেন যে ডক্টর কই, মানে আপনি ওটা দেখার পর আপনি বলছেন ডক্টর কই, আমাকে কেন সুবিধা দেওয়া হচ্ছে না। আপনি যদি এরকম হন তাহলে তো হবে না ভাই। কারণ আপনার তো একটা সামান্য দেশ কিন্তু ওনার ব্লিডিং হচ্ছে, ওনার যদি ওই ব্লিডিংটা বন্ধ না করা হয় আপনি মারা যাবেন, আপনি তো মারা যাবেন না। তো আপনি এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যে সব জায়গায় সব কিছু হয় না, আপনাকে শৃঙ্খলার মধ্যেই থাকতে হবে। এই শৃঙ্খলাটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনার লাইফে একজন নেতা হওয়ার জন্য লাইফে। তো বন্ধুরা তোমরা যারা ক্যাডেট আসছো, বিশেষ করে ক্যাডেট, তোমরা কিন্তু অলরেডি একটা ডিসিপ্লিন ফোর্সের মধ্যে আসো। তারপরেও তোমরা চেষ্টা করবে আরও ডিসিপ্লিন একদম নিজেদের মধ্যে শৃঙ্খলাটা নিয়ে আসার জন্য, একদম প্রপারলি নিয়ে আসবা। যারা ক্যাডেট আছেন তাদের জন্য বলি যে নিজের ব্যক্তিত্ব গুণাবলী কেমনে অর্জন করবেন আপনি। দেখেন
ক্যাডেটদের জন্য একটা ইনফরমেশন যে নিজেদের ব্যক্তিত্ব গুণাবলী অর্জন করতে গেলে আপনাকে মাস্ট বি আপনার প্লাটুনের যত ক্যাডেট আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের সামনে আপনি এমন কোনো ড্রেস আপ পরে যাবেন না যার ফলে আপনাকে দেখে তারা কি বলে যে আমাদের স্যার বা লিডারে যদি এমন করে তা আমাদের পড়তে সমস্যা কি। আপনারা এভাবে যাবেন না, আপনারা সুন্দর ড্রেস আপ, আপনার হেয়ার কাটিং সব কিছু সুন্দর করে যাবেন। অ্যান্ড আপনারা যে চলাফেরাটা এমন করবেন না। অনেকেই আছেন যে মানে হুড়াহুড়ি, যে আপনার আন্ডারে আপনি সাপোজ ধরুন একজন ক্যাডেট সার্জেন্ট বা কর্পোরাল, আপনার আন্ডারে যে ক্যাডেট থাকে বা ক্যাডেট লেন্স কর্পোরাল, তাদের একটু চুন থেকে মানে পান থেকে চুন খসলেই আপনি একে রাগারাগি শুরু করেন। আসলে এটা ঠিক না। হয়তো আপনি র্যাঙ্কে সিনিয়র দেখে আপনাকে কিছু বলতে পারতেছেন না ভাই, কিন্তু যখন আপনি যাবেন আপনার বাহিরে বা আপনার অনুপস্থিতিতে দেখবেন আপনাকে অলরেডি গালি দেবে। বা আপনি সাপোজ আসেন আর কয়দিন ভাই প্লাটুনে, ধরেন সাপোজ 2 বছর, অতিরিক্ত 2 বছর বা অনার্স যারা আছে 3 বছর 4 বছর, কিন্তু আপনার ব্যবহার এটা কিন্তু সারা জীবন থাকবে ভাই। আপনি কার সাথে কী রকম ব্যবহার করতেছেন আপনি এটা মাথায় রেখে করবেন। তারপরে যোগাযোগ ব্যবস্থাটা ক্যাডেটদের জন্য আমি এখন বলতেছি যে যোগাযোগ ব্যবস্থাটা যারা সিনিয়র আছেন যেমন প্লাটুন ইনচার্জ থাকেন তাদের উচিত যত ক্যাডেট আছে তাদের সাথে যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং মানে সুন্দরভাবে থাকা। কারণ ধরেন একজন আমার রেগুলার ক্যাডেট, আচ্ছা ধরেন এখানে এই যে ধরেন এটা ফাহিম, আচ্ছা এটা ফাহিম, ধরেন এটা ফাহিম, এটা হচ্ছে শিফাত, আমি বলতেছি এটা হচ্ছে শিফাত, এই হচ্ছে আমার মানে ইরেগুলার মানে অনুপস্থিতি মানে একদম বলা চলে আর কি, আসে না। কিন্তু শিফাত প্রতিদিন আমার আসতেছে প্লাটুনে, প্রতিদিন আসতেছে, হঠাৎ করে একদিন আসলো না। তো আপনার সিনিয়র হিসেবে আপনার কাজটা কি যে ও তো প্রতিদিনই আসে, আজকে কেন আসলো না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তো আপনি কি আপনার নিজ দায়িত্বে তাকে ফোন দেবেন। যদি তাকে ফোনে না পান তখন কি করবেন, তার বন্ধু আছে বা যারাই আছে তাদের কাছে খোঁজ নেবেন যে কেন ছেলেটা কেন আসলো না আজকে। যদি আপনার কাছে সম্ভব হয় দরকার হলে তার বাসায় যাবেন যে কেন তুমি আসলে না, হয়তো দেখবেন যে অসুস্থ আছে। অনেক আমি দেখছি যে অনেকেই আছে যে সিনিয়র হওয়ার পর জুনিয়রদের এরকম আচরণ, বাজে আচরণ করে সেটা বলার মতো না। তা আপনাদের উচিত যে জুনিয়রদের সাথে বন্ধুসুলভ আচরণ করা। এবং আমি জুনিয়রদেরকে বলতেছি যে তোমরা আবার এমন হইও না যে তোমাদের যারা সিনিয়র আছে তাদের সাথে খারাপ ব্যবহার করো। আসলে ভাই কথা কি যে বিনয়ী হও, বিনয়ী না হলে কিন্তু কিছু করতে পারবে না জীবনে। সবসময় নিজেকে বড় করে দেখিও না, সবসময় নিজেকে ছোট করো এবং শিখো। নিজেকে বড় ভাববে না, অনেক কিছু শেখার আছে। তবে আমি আবারও বলতেছি যে সিনিয়র যারা তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ক্যাডেটদের মধ্যে ভালো কিছু করবে। তারপরে ধরেন আপনার প্লাটুনে কোনো একটা গ্রুপ, আপনার ব্যাটালিয়ন বা রেজিমেন্ট যে কোনো জায়গায়, বা ধরেন যে কোথাও নদী ভাঙন হয়েছে বা বন্যা হয়েছে, তো আপনি কিন্তু স্বেচ্ছাসেবী ভাই, আপনাকে কিন্তু যাইতে হবে, সাপোজন যাইতে হবে। তো আপনি কি করলেন, কাউকে প্লাটুনে না জানাইয়া আপনি একাই সব ডিসিশন নিলেন যে যাবেন, কাউকে বললেন না। তো এটা করবেন না। যারা সিনিয়র থাকবেন অবশ্যই কমিটি ম্যানেজমেন্ট, আপনাকে সুন্দরভাবে সবার সাথে বসতে হবে, সবার মতামত নিতে হবে সুন্দর, যে কার মতামতটা বেশি প্রাধান্য দিচ্ছে তার মতামত। আপনি একাই কখনো ডিসিশন নেবেন না। একাই ডিসিশন নিলে আপনি কিছু করতে পারবেন না। যখন সবার মতামতের ভিত্তিতে আপনি ডিসিশন নেবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কিন্তু সাহায্য করবে ভাই। তারপরে চাপ সামলানো, আপনাকে যারা ক্যাডেট সার্জেন্ট প্লাটুন ইনচার্জ থাকেন তাদের উচিত যে এমনভাবে নিজেকে গড়ে তোলা বা এই অ্যাবিলিটিটা নিজের মধ্যে নিয়ে আসা যে যে কোনো পরিস্থিতিতে ক্যাডেটদের সমস্ত সমস্যা আপনি সলভ করে দিতে পারেন একদম সুন্দরভাবে। আপনি এটা করবেন, নিজের জ্ঞান বাড়ানো। আমি বলতেছি যে যারা প্লাটুন ইনচার্জ বা সিনিয়র আছেন তারা ক্যাডেট চালানোর ক্ষেত্রে এই নিজের জ্ঞানটা বাড়ান, নিজের স্কিল ডেভেলপ করেন। কারণ আপনি যদি স্কিলটা ডেভেলপ না করেন তাহলে অন্যকে শিখাবেন কি। আপনি কিন্তু আসছেন শুধু অন্যকে শেখানোর জন্য, আপনি আগে শিখেন তারপর অন্যকে সুন্দরভাবে শেখাই দেন। শৃঙ্খলা, এই ক্যাডেট জীবনে ভাই শৃঙ্খলাটা সবচেয়ে, কারণ আমাদের উদ্দেশ্যই কিন্তু জ্ঞান শৃঙ্খলা, এই জ্ঞান শৃঙ্খলা আমাদের থাকতেই হবে। তারপরে দেখো যে একজন আদর্শ নেতা হওয়ার ক্ষেত্রে তোমার যে ইয়েটা থাকবে সেটা হচ্ছে, আমি দুঃখিত আজকে মোশার জন্য কিছু পাই নাই,
তো আসলে আমার কাছে যেটা ছিল সেটা আর কি হঠাৎ করে খুঁজে পাচ্ছি না, এই জন্য দুঃখিত। তো সামনের দিন দেখা যাক ব্যবস্থাটা করা যায় কিনা। তো বন্ধু দেখো, যে একজন আদর্শ নেতা বা একজন যে তুমি ক্যাডেট, বিএনসি যে ক্যাডেট, এই বিএনসি ক্যাডেট কেমনে কি করবা। আরেকটা কথা দেখো, এইগুলো করার পর যে তোমার যে জিনিসগুলো পরিহার করতে হবে বা এড়িয়ে চলতে হবে, ফার্স্ট অফ অল তুমি দেখো যে পরিহার কি করবা, পরিহার করবা। পরিহার কি করবা? একজন নেতা হওয়ার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমাকে অহংকার, অহংকার এই ফার্স্ট, এইটা এমন এক জিনিস যা তোমাকে, তুমি যতই উপরে ওঠো, যদি বিন্দু পরিমাণ অহংকার করা শুরু করে দাও, দেখবা সুন্দর করে 18 তলা থেকে সুন্দর করে মাটিতে পড়ে যাবে। এই অহংকার কখনোই করবা না। এই অহংকার আর অনিয়ম বা বিশৃঙ্খলা, আমি আবার বলতেছি, একজন নেতা হওয়ার জন্য, একজন আদর্শ লিডার যদি হতে চাও, তোমাকে কখনোই অহংকার করা যাবে না। তুমি সাপোজ তোমাকে র্যাঙ্ক দেওয়া হয়েছে বলে এই জন্য তুমি না, তুমি একটা ক্ষমতা পাচ্ছ এই জন্য তোমার আন্ডারে বা নিচে যারা আছে তাদেরকে তুমি পরিহার করবা, তাদেরকে মানুষই মনে করবো না, এটা কখনোই করা যাবে না। তুমি সবাইকে সমান ভাববা এবং তোমার বিচক্ষণতা বাড়াবা। আর কাউকে কখনো তুমি প্লাটুনে যখন যাবা, কাউকে কখনো মানে আলাদা চোখে দেখবে না, সবাইকে সমান চোখে দেখবা। তাহলে দেখবা তোমাকে সবাই ভালোবাসবে এবং একজন লিডার হিসেবে মানবে। তো অহংকার বন্ধু দেখো, আমি এই জিনিসটা বলি যে সাপোজ ধরো তুমি এই যে এখানে ধরো এটা হচ্ছে তোমার, আচ্ছা ধরো এটা মাউন্ট এভারেস্ট, এটা ধরো একটা পাহাড়, এটার নাম কি? ধরো মাউন্ট এভারেস্ট। ওকে, সেটা ধরো এটা মাউন্ট এভারেস্ট। তুমি সাপোজ তোমাকে বলে দেওয়া হয়েছে তুমি যদি একদিনে একটা ভালো কাজ করো, এটার আমি ধরলাম যে এটা আমাদের বাংলাদেশ থেকে এটা দূরত্ব কত ধরবো, আচ্ছা ধরি সামান্য বোঝার ক্ষেত্রে ধরি, এটা কত 300 কিলোমিটার। 300 কিলোমিটার তোমাকে বলে দেওয়া হয়েছে তুমি যদি প্রতিদিন একটা ভালো কাজ করো তাহলে তুমি একদিনে যাবা কত, 100 কিমি। এটা তুমি ইমাজিন করো যে 100 কিমি যাবা। তো তুমি কি করলা, যে একদিন একটা ভালো কাজ করলা, করার পর 100 কিমি গেলা, মানুষ তোমাকে বাহবা দিচ্ছে যে বাহ এই ছেলেটা অনেক ভালো, অনেক সুন্দর। কিন্তু দ্বিতীয় দিন গেলা, তারপরে কি করলা, 200 গেলা। তুমি ধরো তিন দিনে এটা 300 কিলোমিটার গেলা। সাপোজ ধরো তুমি গেলা, কিন্তু সবাই তোমাকে বাহবা দিচ্ছে, হ্যাঁ ভালো কাজ করতেছে, যে ছেলেটা অনেক ভালো কাজ করতেছে, এর ডিসিপ্লিন ভালো, এর একজন সুন্দর মানে নৈতিক গুণাবলীগুলো সুন্দর, এ নামাজ পড়ে, সব কিছুই করে, মানে আল্লাহ তোমাকে দেখবে যে ভালোবাসতেছে। বাট ভাই যখন তুমি এটা করবা, সাপোজ সুন্দরভাবে এরকম তুমি এরকম করে আগাচ্ছ, যে তোমার ডেভেলপ হচ্ছে, এমন করে যাইতেছো, মাঝ পথে ধরো কি করলো, তুমি হঠাৎ করে কি করলা, যে এই পিছনে এগুলো ধরো মানুষ যে তোমার সুনাম করতেছে, তো এই সুনাম শুনতে নিজেদের মধ্যে কিন্তু একটা অহংকার এসে যায় ভাইয়া। এই জিনিসটা সবারই হয়, কিন্তু এটা করবা না। মাঝে ধরো এই যে অহংকার বাবাজি সুন্দরভাবে বসে আছে, তো তুমি এই যে মানুষের সুনাম শুনতে সুন্দর করে কি করলা, এই মাঝ পথে আসে কি করলাম, মানে তুমি যে লিমিটে আঁকাচ্ছ, সুন্দরভাবে আঁকাচ্ছ, এইটা আঁকাচ্ছ, অহংকার করলাম, মাঝখানে এসে কি করলাম, অহংকার করলাম। তো তুমি এই যতদূর এটা গেইছো, অহংকার করার কারণে এই সুন্দর করে আবার এই যে এমন করে সুন্দর করে পিছাবা। আমি তোমাকে একটা কথা বলি, যদি সামনে বড় ভালো কিছু করতে চাও বা নিজেকে বড় করতে চাও, মানুষের কাছে যদি তুমি প্রকাশিত হতে চাও, নিজেকে কি করো, এই অহংকার একদম ফিনিশড। আমরা অহংকারকে কি করবো, একদম না, এটা একদম ক্লোজ। অহংকার একদম ক্লোজ, অহংকার আমরা করবো না। অহংকার যদি আমরা না করি, দেখবা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ উপরে যাবা। তুমি মানুষের কাছে কখনোই অহংকার করবে না। আরেকটা কি, অনিয়ম। তো দেখো এই অনিয়ম বা বিশৃঙ্খলার মধ্যে না থাকা, বা তুমি
বিশৃঙ্খলা করলে, যে অনিয়মিত বিশৃঙ্খলা, তুমি তোমার মধ্যে কোনো মানে শৃঙ্খলাই নেই, বিশৃঙ্খলা করতেছো তুমি। তুমি কলেজে গেলা, হঠাৎ করে একটা মেয়েকে দেখে নাই একদম টিস করতেছো। আবার দেখো যে বাজারে গেলে হুটহাট করে মানে যারা মুদির দোকানে থাকে তারা শুধু কি করছে, একটু ধরো তোমাকে কি করলো যে আচ্ছা ধরো 1 কেজি পেঁয়াজ দিছে, তো তুমি দেখতেছো মেশিনের মধ্যেও কি করে নাই যে একটা দুইটা কম আছে, তুমি বলতেছো আপনি ঠকবাজ, এইটা করতেছেন। আপনি সুন্দরভাবে তাকে বোঝাই বলতে পারো যে চাচা বা ভাই আপনি দেখেন ওজনে কম আছে বা একটা কম আছে, আপনি এটা দেন, মিলাই দেন। কিন্তু তুমি এইটা না বলে কি করতেছো, হুটহাট করে বলতেছো। আবার অনেকেই আছে যে দেখি যে রিক্সাওয়ালা দেখে, রিক্সাওয়ালা যারা আছে তাদেরকে মানুষই মনে করে না, কি বলে যে খালি এই মামা, হোয়াট ইজ দিস ম্যান, এটা কি? কেন তাকে তুমি চাচা সম্বোধন করতে পারো না বা ভাই বলতে পারো না? তারাও তো মানুষ। তো তুমি কি করলে যে মামা বলতেছো এই খালি, কেন এটা কেন? তাদেরকে চাচা বলে ডাকো, ভাই বলে ডাকো। তো এটাই নিজেকে মানে বড় করা হয় আর কি। তো এটা সবাই না করার চেষ্টা করবো। এই বিশৃঙ্খলাটা নিজেকে একদম নিজে গোছাই নাও, দেখবা আস্তে আস্তে তুমি বড় হয়ে যাবে। তো এইটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। আর জুনিয়র যারা আসো সবসময় সিনিয়র যারা আছে তাদেরকে শ্রদ্ধা করবা। আসলে ভাই দেখবা আজকে ধরো তোমার যে সিনিয়র আছে, যে তাকে তুমি সম্মান করতেছো না, শ্রদ্ধা করতেছো না, দেখবা তুমি যখন সিনিয়র হবা ওই জুনিয়র যে থাকবে তোমার, তাকে সেও কিন্তু তোমাকে কি করবে না, শ্রদ্ধা করবে না বা সম্মানও করবে না। এটা কথা সবসময় মাথায় রাখবা। আচ্ছা, তারপরে আসা যাক যে চূড়ান্ত একটা বার্তা দিই, চূড়ান্ত বার্তা, একদম চূড়ান্ত বার্তা। দেখো চূড়ান্ত বার্তাটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে কি করা যাবে। দেখো একজন ভালো লিডার হতে হলে আমি আবার রিক্যাপ করতেছি যে নৈতিক গুণাবলী বা ব্যক্তিত্ব অর্জন করো, ব্যক্তিত্ব অর্জন। তারপরে স্কিল ডেভেলপ করো, তোমার স্কিল ডেভেলপ করো। তারপরে তুমি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করো, শৃঙ্খলা নিয়ে আসো। তারপরে কি, অহংকার ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও। তারপরে কি করবা, যে নিজের মতো ওই অ্যাবিলিটি নিয়ে আসো, যে কোনো সমস্যা বা যে কোনো ধরনের বিপদে তুমি নিজেকে স্থির রেখে সুস্থ মাইন্ডে একদম মাথা ঠান্ডা রেখে চাপটা সুন্দরভাবে সামলায় নিয়ে কাজ করবা। তাহলে দেখবে যে কখনো বিপদেও পড়বে না। আর যতই বড় বিপদ হোক ইনশাল্লাহ তুমি ওটা করতে পারবা, একদম সমস্যা সমাধান করতে পারবে, কোনো বিপদ মনে হবে না। কিন্তু যে কোনো বিপদে আমরা কি করি, একদম এক্সাইটেড হয়ে যায়, আল্লাহ কি করি কি না করি, একদম মানে কি যে হয়ে যায়। মনে রাখবে দেয়ালের পিঠ থেকে গেলেও তুমি যদি সুন্দরভাবে ধৈর্য ধরো, ভাই এই ধৈর্য জিনিসটা এতটা যে ইম্পর্টেন্ট, যাদের মাঝে ধৈর্য আসে তারাই কিন্তু সফল হয় ভাই। সাপোজ ধরো তুমি পরীক্ষার মধ্যে এই ধরো টেস্ট পরীক্ষায় ফেল করতেছো, তারপরে কি করলাম, তোমার কিন্তু ভাই মানে পরিবারের বর্তমান অবস্থা এইরকম যে ছেলে আমার এ প্লাস পাইলো না কেন, ছেলে আমার এ প্লাস কেন পাইলো না, ওর পিছনে এত টাকা খরচ করি, কেন ও পাবে না, কেন পড়বে না। আসলে ছেলেদেরকে আপনারা এসব, আমি এই অভিভাবকদের বলতে চাচ্ছি যে ছেলেদেরকে কখনো চাপে ফেলাবেন না। কারণ আর ভাই তোমরাও এইরকম যে একবার যদি ফেল করো তাহলে কিন্তু কি করো, মারা যাও, কিছু হয়েছে মানে পান থেকে চুন খসলেই একটা কথা, এই যে বর্তমান যে ইয়ং জেনারেশন সবারই একটা মারা যাও। কি হয়েছে যে আজকে ওই মেয়েটা আমার শেখা দিয়েছে, ওরে আমার ভালো লাগছে, ও আমার সাথে প্রেম করবে না, কেন করবে না, আমি মারা যাব, এই কথা এটা খালি মারা যাব। আবার কি করছে, আমি পরীক্ষায় ফেল করছি বা এ প্লাস পাই নাই, 4.50 পাইছি, কেন আমি 5.0 পাইলাম না, আর বাবা আমার বলতেছে, বাবা মা বলতেছে যে আত্মীয় স্বজন সবার কথা, আমি কি করবো, মারা যাবো। কেন ভাই মারা যাবো? জীবন কি এত সহজ? আসল লাইফ এত ইজি না। তুমি কেন বারবার বলো মারা যাবো?
আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, তুমি ফেল করবা, আবার উঠবা, আবার পড়বা, আবার উঠবা, আবার পড়বা, আবার উঠবা, এইরকম করে তুমি নিজের লাইফকে গোছাবে। মনে রাখবা যে পৃথিবীতে কিন্তু যারা ভাই সফল হয়েছে সবাই কিন্তু একবারে সাকসেস হয়নি, আস্তে আস্তে দেখবা যে তুমি সাপোজ আজকে অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করলা, যে তোমার প্রস্তুতি কম ছিল, বা ঘুরে বেড়াইছো, পড়া নাই, এরকম ফেল করছো, আচ্ছা ঠিক আছে, মাথায় এটার মাইন্ডসেট করবে কেন ও যদি পারে আমি কেন পারবো না, এই সেট আপটা মাথায় নেবা যে ও যদি পারে আমি কেন পারবো না। অর্ধবার্ষিকে ফেল করছো, বার্ষিকে যা দেখি ভালো রেজাল্ট হয় কিনা, ধরো অর্ধবার্ষিকে পেলে 1.20, বার্ষিকে পেলে 3.50, টেস্ট এক্সামে পেলে 4.50, এমনও তো হতে পারে ভাই তুমি একদম বোর্ড এক্সামে যায় কি করলা 5.00 পাইলা। অনেকেই দেখবা যে কি যে গোল্ডেন পাই, এ প্লাস পাই, কিন্তু ভার্সিটি মেডিকেল বুয়েটে টেকে না, কিন্তু অনেকেই দেখবা আবার কি যে এ প্লাস না পেয়েও টেকে। তো নিজেদের মধ্যে ওই ইচ্ছা শক্তিটা জাগাও যে আমি একজন কি হব, সুন্দর মস্তিষ্কের মানুষ হব, আমার মধ্যে সততা থাকবে, আমি দায়িত্ব পালনে সক্ষম, আমার ওই অ্যাবিলিটি নিজের মধ্যে নিয়ে আসব, আমি একজন আদর্শ লিডার হব। সবারই উচিত, আমি মনে করি যে সবারই উচিত একজন আদর্শ লিডার হওয়া। একজন আদর্শ লিডার হতে গেলে কিন্তু ভাইয়া এই বৈশিষ্ট্যগুলো তোমাকে, আমি যেটা বললাম এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো যেই কথা বললাম যে মরে যাব, আজকে থেকে তোমাদের সবাইকে বলে দিচ্ছি যে মরে যাব, এই কথাটা আজকে থেকে বাদ। মরে যাব, মরে যাব, এটা আজকে থেকে বাদ, একদম বাদ। তোমরা এটার উচ্চারণও করবে না। সবসময় মনে রাখবে আমি হারছি, দেখি চেষ্টা করে আমি আগে যেতে পারি কিনা। আর বাবা মার কথা, বাবা মা বলবে ভাইয়া একটা কথা, জীবনটা কিন্তু তোমার, তুমি ওই যে পরিবারের কথা শুনে, আত্মীয় স্বজনের কথা শুনে নিজের জীবনকে শেষ করিও না ভাইয়া, এটা সবসময় মাথায় রাখবা। তো চূড়ান্ত যে কথাটা বলবো যে একজন আদর্শ লিডার হতে গেলে কিন্তু এই দক্ষতা অ্যাবিলিটিগুলো তোমার মধ্যে অর্জন করতে হবে। তো আজকে এখানেই ছিল। তো শুরু থেকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমার ফেসবুক যে চ্যানেল আছে, ফেসবুক যে পেজটা আছে সবাই ফলো দিও, এবং ইউটিউবের যে চ্যানেলটা খোলা হয়েছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকিও, এবং নতুন ভিডিও ইনশাআল্লাহ প্রতিদিনই আপলোড করা হবে। তো যদি শুরু থেকেই শেষ পর্যন্ত থাকো ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবা, নিজের স্কিল ডেভেলপ করতে পারবা ইনশাআল্লাহ, এই আশাবাদী আমি। তো আজকে এখানেই, তো সামনে আবারও নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো কমেন্টে বা ইনবক্সে আমাকে বলতে পারো, ইনশাআল্লাহ সব কিছু সমাধান করার চেষ্টা করা হবে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা